হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা একাডেমি। আজকে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম স্পেশাল প্রি-আইকিউ ক্লাসে সকলকে স্বাগত। আজকের 2018 সালের গ্রুপ ডি এক্সাম পরীক্ষায় আসা জেনারেল সায়েন্সের সমস্ত কোশ্চেন সলভ করাচ্ছি এই ক্লাসে। এখানে তোমরা জেনারেল সায়েন্সের প্রত্যেকটা প্রশ্ন সলভ করানোর পাশাপাশি প্রত্যেকটা প্রশ্ন রিলেটেড গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই ক্লাসের আজকে 20 নম্বর ক্লাস। এর আগে 19টা ক্লাস করানো হয়েছে। তোমরা যারা এখনো সেই ক্লাসগুলো দেখোনি তারা আই বটন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকের মাধ্যমে সেই ক্লাসগুলো দেখে নেবে। এই ক্লাসটা তোমরা প্রতি মঙ্গলবার, বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 7টার সময় ডিজিটাল পড়াশোনা একাডেমি এই চ্যানেলে করতে পারবে। এর পাশাপাশি প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 7টার সময় থাকছে টপ 500 জেনারেল সায়েন্স এমসিকিউ ক্লাস। এই ক্লাসটা তোমাদের যে সমস্ত পরীক্ষায় জেনারেল সায়েন্স আছে সেই সমস্ত পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট 500খানা এমসিকিউ এই ক্লাসে আমি আলোচনা করতে চলেছি। প্রতি বৃহস্পতিবার তোমরা 7টার সময় এই ক্লাসটা অবশ্যই নজর করবে। তোমরা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এবং আজকে প্রথম এই চ্যানেলে ক্লাস করছো তাদেরকে বলবো অবশ্যই ডিজিটাল পড়াশোনা একাডেমি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্ন বলছে লেড পেন্সিলে লেডের শতাংশ কত, অর্থাৎ লেড পেন্সিলের মধ্যে লেড কতটা পরিমাণ থাকে। অপশন এ বলছে 0%, অপশন বি বলছে 50%, অপশন সি বলছে 100% অ্যান্ড অপশন ডি বলছে 70%। প্রত্যেকটার পাশে কিন্তু একটা করে পার্সেন্টেজ চিহ্ন হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ লেড পেন্সিল, অর্থাৎ অপশন এ 0% হবে আমাদের সঠিক অ্যান্সার। লেড পেন্সিলের মধ্যে 0% লেড থাকে। লেড পেন্সিল বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইটকে লেড পেন্সিল বলা হয়ে থাকে। গ্রাফাইট হলো কি কার্বনের একটা রূপভেদ। কার্বনের রূপভেদ বা কার্বনের রূপভেদ বা এটাকে বলতে পারি কার্বনের একটা অ্যালোট্রপ, যেটা হচ্ছে গ্রাফাইট। এই গ্রাফাইট দিয়ে যে পেন্সিল তৈরি হয়, যে পেন্সিলের সাহায্যে আমরা লিখি, সেটাকেই আমরা বলে থাকি লেড পেন্সিল। এর মধ্যে কিন্তু কোনো লেড থাকে না, তাই জন্য লেডের পার্সেন্টেজ শতাংশে হচ্ছে 0%। এটাই সঠিক উত্তর হবে। তাহলে কার্বনের অ্যালোট্রপ, তাহলে অ্যালোট্রপ আমরা দেখতে পাই কার্বনের ক্ষেত্রে। তা কার্বনের যদি এরকম একটা অ্যালোট্রপের নাম বলতে বলে, উদাহরণ গ্রাফাইট ছাড়া, তাহলে তোমরা অবশ্যই জানবে বা জেনে রাখবে যে ডায়মন্ড, এটা হচ্ছে কার্বনের একটা রূপভেদ। এছাড়া রয়েছে ফুলারিন, কার্বনের রূপভেদ। এইগুলো হচ্ছে কিন্তু কার্বনের হচ্ছে সলিড মানে কঠিন রূপভেদের উদাহরণ। নেক্সট কোশ্চেনে যাব। 2 নম্বর প্রশ্ন বলছে মানুষের রক্তের সর্ববৃহৎ কণিকা হলো। তাহলে মানুষের রক্তে উপস্থিত সবচাইতে বড় কণিকা কোনটি? অপশন এ বলছে মোনোসাইট, অপশন বি বলছে এরিথ্রোসাইট, অপশন সি বলছে বেসোফিল, অপশন ডি বলছে লিম্ফোসাইট। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ মোনোসাইট। মোনোসাইট হচ্ছে মানুষের রক্তের সর্ববৃহৎ কণিকা। এখানে তোমরা জেনে রাখবে যে যদি বলে মানুষের রক্তের সবচাইতে ক্ষুদ্র কণিকা কোনটি, ছোট কণিকা কোনটি, স্মল, সেটা কোনটা, তখন সেই উদাহরণটা হয়ে যাবে লিম্ফোসাইট। লিম্ফোসাইট হচ্ছে মানুষের রক্তে অবস্থিত ক্ষুদ্রতম কণিকা। তাহলে এই লিম্ফোসাইট, মোনোসাইট এগুলো বলছি, এগুলো মানুষের কোন রক্তকণিকার ভাগ? মানুষের যে রক্ত রয়েছে সেই রক্তকে আমরা 3টে ভাগের কণিকা ওয়াইজ ভাগ করতে পারি। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, আর একটা শ্বেত রক্তকণিকা, আর যেটা আছে সেটা হচ্ছে অনুচক্রিকা। তাহলে এই যে 3টে ক্যাটাগরি রয়েছে, এই ক্যাটাগরির মধ্যে অবশ্যই করে মনে রাখবে যে এই মোনোসাইট, বেসোফিল, এরিথ্রোসাইট, লিম্ফোসাইট এগুলো হচ্ছে সকলেই হোয়াইট ব্লাড কর্পাসল বা শ্বেত রক্তকণিকার শ্রেণী বিভাগ। এগুলো হচ্ছে শ্বেত রক্তকণিকার অন্তর্গত কণিকা হচ্ছে এইগুলো। এখানে তোমাদের আরো একটা প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আরবিসি অর্থাৎ রেড ব্লাড কর্পাসল এর লাইফ টাইম কত, এর আয়ু কতদিন? এর আয়ু এখানে মনে রাখবে 120 দিন হচ্ছে এর আয়ুকাল। নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন বলছে আমাদের হাতের তালু ড্যাশ ধাতু গলে যায়। তাহলে আমাদের হাতে কোন ধাতুকে রাখলে পারে সেটি গলে যাবে?
অপশন এ বলছে পটাশিয়াম, অপশন বি বলছে গ্যালিয়াম, অপশন সি বলছে অ্যালুমিনিয়াম, অপশন ডি বলছে ম্যাগনেসিয়াম। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি গ্যালিয়াম। তাহলে গ্যালিয়াম হচ্ছে এমন একটি ধাতু যেটাকে আমাদের রুম টেম্পারেচারে যদি রাখা হয় তাহলে সেটা গলে যায়, অর্থাৎ রুম টেম্পারেচারে যদি এর গলনাঙ্ক যেটা সেটা যদি রুম টেম্পারেচার হয় তাহলে অবভিয়াসলি রুম টেম্পারেচারে আমাদের হাতের মধ্যে যদি গ্যালিয়াম ধাতুকে রাখি, অর্থাৎ গ্যালিয়াম হচ্ছে জিএ যার সংকেত, এই গ্যালিয়াম ধাতুকে যদি রাখি তাহলে সেটা অবভিয়াসলি হাতের মধ্যে গলে যাবে। কিন্তু পটাশিয়াম, অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম এগুলো কিন্তু গলে না, কারণ এগুলোকে আমরা সলিড হিসাবেই দেখতে পাই। নেক্সট প্রশ্নে যাব। 4 নম্বর প্রশ্ন বলছে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো 7, সুতরাং নাইট্রোজেনের পরিবারের তৃতীয় মৌলটির পারমাণবিক সংখ্যা কত হবে? তাহলে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7 এটা আমাদের বলে দিয়েছে। তাহলে নাইট্রোজেন পরিবার বলতে নাইট্রোজেন কোন পরিবারের অন্তর্গত, কোন গ্রুপে রয়েছে নাইট্রোজেন? নাইট্রোজেনকে আমরা যদি দেখি তাহলে আমরা গ্রুপ 15-এ গিয়ে কিন্তু নাইট্রোজেনকে পাবো। তাহলে নাইট্রোজেনকে আমরা গ্রুপ 15-এ পাই। তাহলে গ্রুপ 15-এ নাইট্রোজেন হচ্ছে প্রথম মৌল, ওই জন্য 7 নম্বর হচ্ছে এর পারমাণবিক সংখ্যা, এটা হচ্ছে প্রথম মৌল। এর পর 3 নম্বর মৌল কোনটি হবে? তাহলে নাইট্রোজেনের পর যেটা আছে সেটা ফসফরাসের হচ্ছে 15 আছে ফসফরাসের পর যেটা রয়েছে সেটা হচ্ছে আর্সেনিক, সেটা হচ্ছে 33 আর্সেনিক, যেটা হচ্ছে এই নাইট্রোজেন পরিবারের তৃতীয় মৌল। এখানে তোমাদের পিরিয়ডিক টেবিল দিয়ে দিয়েছি, সেই পিরিয়ডিক টেবিলে তোমরা দেখে নাও যে এখানে দেখতে পাচ্ছ নাইট্রোজেন যেটা প্রথম মৌল 7 নম্বর যার পারমাণবিক সংখ্যা, তারপর রয়েছে ফসফরাস যার পারমাণবিক সংখ্যা 15 এবং তারপর রয়েছে আর্সেনিক 33। যদি এই গ্রুপের 5 নম্বর মৌল বলতো তাহলে সেটা আমরা বলতাম বিসমাথ, এবং অ্যান্টিমনিও কিন্তু এই গ্রুপে অবস্থান করছে। এদের মধ্যে তোমরা মনে রাখবে আর্সেনিক এবং অ্যান্টিমনি এরা দুজনেই কিন্তু ধাতু কল্প বা মেটালয়েড বলা হয় এই দুটোকে। নেক্সট কোশ্চেন যাব। একটি দ্রবণ নীল লিটমাসকে লাল করে দেয়, তাহলে সেটির পিএইচ কত হবে? মানে একটা দ্রবণ যদি নীল লিটমাসকে লাল করে দেয় তাহলে সেই দ্রবণের পিএইচ কত হবে? তাহলে এখানে দেখো তাহলে পিএইচ কত হবে। তোমাদের কিছুদিন আগের একটা ক্লাসে পিএইচ সম্বন্ধে বলেছিলাম, সেখানে বলতে গিয়ে বলেছিলাম যে পিএইচ এর মান যদি 7-এর ওপরে হয় তাহলে পারে সেটাকে আমরা বলবো বেসিক, যদি পিএইচ এর ভ্যালুটা 7-এর নিচে থাকে তাহলে সেটাকে বলবো অ্যাসিডিক দ্রবণ, আর যদি সেটা 7-এর সঙ্গে সমান হয় তাহলে পারে সেটাকে আমরা বলবো নিউট্রাল দ্রবণ। এবার এর পাশাপাশি তোমাদেরকে আরো একটা জিনিস মনে রাখতে হবে যে অ্যাসিডিক দ্রবণ, যদি দ্রবণটা অ্যাসিডিক হয় তাহলে সেটা লিটমাস পেপারকে কি করে দেবে? রেড করে দেবে। আর যদি যে দ্রবণটা নিচ্ছি সেটা যদি বেসিক দ্রবণ হয় তাহলে লিটমাস পেপারকে সেই দ্রবণটা কি করে দেবে? ব্লু কালার করে দেবে। তাহলে নীল থেকে লাল হচ্ছে, অর্থাৎ দ্রবণটার কি ধরনের হবে? দ্রবণটা লাল হয়ে যাওয়ার মানে অর্থ হচ্ছে, অর্থাৎ লিটমাস পেপার রেড হয়ে যাওয়ার অর্থ হচ্ছে সেই দ্রবণটা অ্যাসিডিক। তাহলে দ্রবণটা যদি অ্যাসিডিক হয় তাহলে তার পিএইচ ভ্যালু কি হবে? তার পিএইচ ভ্যালু অবশ্যই 7-এর থেকে কম হবে। তাহলে এখানে যে অপশনগুলো দিয়েছে তার মধ্যে 7-এর থেকে কম ভ্যালু কোনটাই আছে? অপশন ডি 6। তাহলে অপশন ডি 6 যেটা আছে সেটাই হবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্ন বলছে ড্যাশের ঐচ্ছিক পেশি রয়েছে। তাহলে নিম্নলিখিত যে জিনিসগুলো বলেছে, অঙ্গগুলো বলেছে, অর্থাৎ হৃৎপিণ্ড, যকৃৎ, পশ্চাৎপদ, ফুসফুস, এগুলোর মধ্যে আমরা কোথায় ঐচ্ছিক পেশি দেখতে পাই? প্রথমে আগে জানতে হবে যে ঐচ্ছিক পেশি কি জিনিস। ঐচ্ছিক পেশি হচ্ছে যে সমস্ত পেশিগুলো স্বেচ্ছায় চলাচল করতে পারে, ইচ্ছা মতন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, আবার ইচ্ছা মতন চলে আসছে। যেমন দেখো আমাদের হাত বা পা, এখানে যে পেশিগুলো রয়েছে তারা নিজের ইচ্ছা মতন এক জায়গায় যায়, আবার নিজের ইচ্ছা থেকেই সেই জায়গা থেকে সরে আসে। এইগুলো কিন্তু সম্পূর্ণভাবে নিজের ইচ্ছায় কাজ করে, সেই জন্য এই ধরনের পেশিগুলোকে আমরা বলে থাকি ঐচ্ছিক পেশি। তাহলে ঐচ্ছিক পেশি আমরা দেখতে পাই কোথায়? তাহলে অপশন হয়ে যাবে সি, পশ্চাৎপদ। পশ্চাৎপদ বলতে আমাদের হাত, যেটাকে আমরা পশ্চাৎপদ বলছি, সেই হাতে বা পশ্চাৎপদে বা আমাদের পায়ে, এই সমস্ত জায়গায় কিন্তু আমরা যে পেশিগুলো দেখতে পাই সেগুলোকে ঐচ্ছিক পেশি বলে। এবার এখানে যদি আমি বলি অনৈচ্ছিক পেশি কোথায় আমরা দেখতে পাবো? অনৈচ্ছিক পেশি আমরা দেখতে পাবো, তার প্রথম উদাহরণ যেটা সেটাই হচ্ছে হৃৎপিণ্ড, সেখানে আমরা অনৈচ্ছিক পেশি দেখতে পাবো। এছাড়া আমরা দেখতে পাবো আমাদের চোখের আইরিস, চোখের আমাদের যে খাদ্যনালী রয়েছে সেই খাদ্যনালী, এলিমেন্টারি ক্যানেল,
এই সমস্ত জায়গায় কিন্তু আমরা অনৈচ্ছিক পেশিগুলো দেখতে পাবো। তাই এই উদাহরণগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। 7 নম্বর প্রশ্ন বলছে কিউপ্রাস অক্সাইডে কপারের যোজ্যতা কত? কিউপ্রাস অক্সাইডে কপারের যোজ্যতা কত? তাহলে কপারের যোজ্যতা বের করতে গেলে আগে আমাদের জানতে হবে কিউপ্রাস অক্সাইডের সংকেত কি। কিউপ্রাস অক্সাইডের সংকেত হচ্ছে Cu2O। এটা হচ্ছে কিউপ্রাস অক্সাইডের সংকেত। এবার তোমাদেরকে এটাও শিখিয়ে রেখেছি যে এখানে কি আছে, কিউপ্রাস মানে কি আছে, আঁশ আছে। তাহলে আঁশ মানে কত হয় যোজ্যতা? কম হয়, কম যোজ্যতাটাকে আঁশ বলি। আর ইক কাকে বলি? যেই যোজ্যতাটা বেশি হয় তাকে বলি আমরা ইক। কপারের জেনে রাখো যে কপারের যোজ্যতা দু ধরনের হয়ে থাকে। কপারের একটা যোজ্যতা হয়ে থাকে 1 আর একটা যোজ্যতা হয়ে থাকে 2। তা কপার যখন 1 স্টেটে থাকে তখন সেটাকে বলছি আঁশ, যখন দ্বিতীয় স্টেটে থাকে তখন সেটাকে আমরা বলছি ইক। তাহলে কপার যখন এখানে বলেছে কিউপ্রাস অক্সাইড, তাহলে কিউপ্রাস অক্সাইডে কপারের যোজ্যতা কত পাচ্ছি? আঁশ যখন বলেছে তাহলে তখন কম হবে, অর্থাৎ কপারের যোজ্যতা পাচ্ছি 1। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অপশন সি, কপারের যোজ্যতা হবে 1। কিউপ্রাস অক্সাইডে কপারের যোজ্যতা 1। এখানে তোমাদের বলে রাখি, যদি বলতো কিউপ্রিক অক্সাইড, কিউপ্রিক অক্সাইড যদি বলতো তাহলে কিউপ্রিক অক্সাইডে কপারের যোজ্যতা কত হতো? কিউপ্রিক অক্সাইড এখানে কপারের যোজ্যতা কত হতো? এক্ষেত্রে কপারের যোজ্যতা হয়ে যেত কিন্তু +2। এই যোজ্যতা কিন্তু কপারের হয়ে যেত যখন কিউপ্রিক, এই যৌগটাকে বলবো কিউপ্রিক, এখানে ইক যৌগ, যেহেতু এটা বড় বেশি যোজ্যতা রয়েছে তাই জন্য ইক হবে। 8 নম্বর প্রশ্ন বলছে মানুষের বৃক্কের মধ্যে পরিশ্রবণ ইউনিটগুলি ড্যাশ হিসাবে পরিচিত। তাহলে মানুষের বৃক্কের মধ্যে অবস্থিত পরিশ্রবণ ইউনিটগুলো কি নামে পরিচিত? অপশন এ হচ্ছে প্রোটন, অপশন বি বলছে নিউটন, অপশন সি বলছে নিউরন, অপশন ডি বলছে নেফ্রন। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নেফ্রন। নেফ্রন হচ্ছে মানুষের বৃক্কের পরিশ্রবণ করার ইউনিটের কে বলা হচ্ছে নেফ্রন। তাহলে এখানে তোমরা মনে রাখবে বা তোমরা জেনে রাখো যে এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় এসে থাকে যে মানুষের বৃক্কের কার্যগত একক কোনটিকে বলা হয়। তাহলে মানুষের বৃক্কের কার্যগত একক কিন্তু এই নেফ্রনকেই আমরা বলে থাকি, সেটা অপশন হয়ে যাবে নেফ্রন। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় এসে থাকে। 9 নম্বর প্রশ্ন বলছে ড্যাশ কার্বনাইল গ্রুপ ধারণ করে না। কোনটি? এই যে নিচের যে 3 ধরনের গ্রুপের কথা বলা হয়েছে তার মধ্যে কোনটির মধ্যে কার্বনাইল গ্রুপ থাকে না? প্রথমে আগে জানতে হবে কার্বনাইল গ্রুপ কোনটা। কার্বনাইল গ্রুপ অর্থাৎ যে গ্রুপগুলোর মধ্যে সি ডবল বন্ড ও রয়েছে সেই গ্রুপগুলোকে আমরা বলে থাকি কার্বনাইল গ্রুপ। যেখানে সি ডবল বন্ড ও থাকে, এই ধরনের গ্রুপ থাকে, সেটাকে বলা হয় কার্বনাইল। অর্থাৎ যেখানে সি ডবল বন্ড ও থাকে তাকেই আমরা বলবো কার্বনাইল। তাহলে এখানে যদি আমরা প্রত্যেকটাকে দেখি, অপশন এ তে দিয়েছে কিটোন। কিটোনের যদি স্ট্রাকচার দেখি সেখানে হচ্ছে এই ধরনের স্ট্রাকচার আছে কিটোনের মধ্যে। তারপর অপশন বি তে দেখো দিয়েছে অ্যালডিহাইড। অ্যালডিহাইডের যদি আমরা সংকেত দেখি তাহলে হচ্ছে এইচ সি ডবল বন্ড ও, এরকম হয় অ্যালডিহাইড। তারপর যেটা রয়েছে সি হচ্ছে ইথানল। ইথানলের মধ্যে যে কার্যকারী গ্রুপ থাকে সেটা এটা। আর আমাদের আরেকটা যেটা দিয়ে রেখেছে অপশন ডি, সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। সেক্ষেত্রে এরকম থাকে সি ডবল বন্ড ও আর হচ্ছে এদিকে ও এইচ, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে, অপশন বি এবং অপশন ডি প্রত্যেকটার মধ্যে সি ডবল বন্ড ও এই গ্রুপটা রয়েছে। তার মানে আমরা বলতে পারি যে কিটোন, অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিড এগুলোর মধ্যে কার্বনাইল গ্রুপ আছে কিন্তু ইথানলের মধ্যে নেই। তাই আমাদের এখানে উত্তর হয়ে যাবে অপশন সি, ইথানল। ইথানলের মধ্যে কিন্তু কি গ্রুপ রয়েছে? ওএইচ গ্রুপ রয়েছে। ওএইচ হচ্ছে এটা অ্যালকোহলিক গ্রুপ। ড্যাশ হলেন স্থিরানুপাত সূত্রের প্রবক্তা। তাহলে স্থিরানুপাত যে সূত্র রয়েছে তার প্রবক্তা হলেন কে? অপশন এ জন ডাল্টন, অপশন বি প্রাউস্ট, অপশন সি ল্যাভোইসিয়ার, অপশন ডি ডেমোক্রিটিস। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি প্রাউস্ট। প্রাউস্টকে হচ্ছে তিনি এই স্থির অনুপাত সূত্রের প্রবক্তা। কনস্ট্যান্ট প্রপোর্শন এই থিওরির প্রবক্তা হলেন প্রাউস্ট। যদি একজন মানুষের ক্রোমোজোম সংখ্যা 46 হয় তাহলে ওই মানুষটির সোমাটিক কোষে কতগুলি ক্রোমোজোম উপস্থিত থাকবে?
তাহলে কোনো একটা মানুষের আমরা জানি 46খানা ক্রোমোজোম আছে মানুষের, সেই 46টা যদি ক্রোমোজোম মানুষের থাকে তাহলে তার সোমাটিক কোষে কতগুলি ক্রোমোজোম থাকবে। এখানে সোমাটিক কোষ বলতে মানুষের শরীরের কোষের কথা বলা হচ্ছে, তাই সোমাটিক কোষের ক্রোমোজোম সংখ্যা কিন্তু 46টিই হবে। তাই এই 46টি ক্রোমোজোম হচ্ছে মানুষের সোমাটিক কোষের মধ্যে অবস্থিত। যদি বলতো কত জোড়া ক্রোমোজোম রয়েছে সোমাটিক কোষের মধ্যে, তাহলে পরে উত্তরটা হয়ে যেত কিন্তু 23 খানা ক্রোমোজোম জোড়া, 23 জোড়া ক্রোমোজোম রয়েছে কিন্তু সোমাটিক কোষের মধ্যে। 4টি মৌলের ইলেকট্রন বিন্যাস নিম্নে দেওয়া হয়েছে। এই মৌলগুলির মধ্যে কোনটির তড়িৎ ঋণাত্মকতা সবচাইতে বেশি? অপশন এ দিয়েছে অ্যালুমিনিয়াম, অপশন বি দিয়েছে ক্লোরিন, অপশন সি দিয়েছে ফসফরাস, অপশন ডি দিয়েছে হচ্ছে সালফার। তাহলে এই যে 4টে মৌল রয়েছে, এই 4টে মৌলের মধ্যে কোনটির তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি? তাহলে এখানে যদি তোমরা দেখো, আমরা জানি তড়িৎ ঋণাত্মকতা অর্থাৎ হচ্ছে বন্ধন গঠনকারী ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা। মনে করো এ এবং বি, এদের মধ্যে ইলেকট্রন বন্ধন দ্বারা ইলেকট্রন গঠন হয়েছে, বন্ধন গঠন হয়েছে ইলেকট্রন জোড় দ্বারা। এখন এ মৌলটা এই বন্ধন জোড়কে নিজের দিকে টেনে নিচ্ছে, তাহলে এ মৌলের এই যে বন্ধন জোড়কে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা, এটাকেই বলা হয়ে থাকে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। তাহলে এই তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি হবে? যে সমস্ত মৌলের কিনা ইলেকট্রন ঘাটতি রয়েছে, বেশি ইলেকট্রন ঘাটতি রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবণতাটা বেশি দেখা যাবে। তাহলে এখানে আমরা যে সমস্ত মৌলগুলো দেখতে পাচ্ছি, তার মধ্যে যদি দেখো ক্লোরিন একটা যদি ইলেকট্রন পায়, তাহলে পারে ক্লোরিন যদি একটা ইলেকট্রন পেতে পারে, তাহলে ক্লোরিন তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করবে, অর্থাৎ এর সর্ববহিস্থ কক্ষে 8খানা ইলেকট্রন হয়ে যাবে। তাই প্রত্যেকটা মৌলই চায় তার সর্ববহিস্থ কক্ষে যেন 8টি ইলেকট্রন থাকে। তাই এক্ষেত্রেও ক্লোরিন চাইবে তার সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন যেন থাকে। তাই সেই ক্ষেত্রে ক্লোরিন খুব সহজেই একটি ইলেকট্রন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে। তাই জন্য ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা এই সমস্ত মৌলগুলোর তুলনায় সবচাইতে বেশি হবে। এছাড়া অন্য যে মৌলগুলো রয়েছে, সেখানে তোমরা বলতে পারো সালফার। সালফারের ক্ষেত্রে 6খানা ইলেকট্রন রয়েছে, কিন্তু একে পেতে গেলে আরো 2খানা ইলেকট্রনের প্রয়োজন। এবার সালফারের ক্ষেত্রে যখন আসবো, তখন কিন্তু এই যে আরো যে 2খানা ইলেকট্রন এখানে ঢোকাতে হবে, সেই 2খানা ইলেকট্রন নেওয়াটা কিন্তু ক্লোরিনের তুলনায় তুলনামূলকভাবে অনেক বেশি কঠিন হয়ে যায়। একই রকম ভাবে আমরা যদি ফসফরাসকে দেখি, সেই ফসফরাসের ক্ষেত্রে যেহেতু 5টা ইলেকট্রন রয়েছে, এর ইলেকট্রন বিন্যাসটা কিন্তু নাইট্রোজেনের মতনই একটা স্টেবল ইলেকট্রন বিন্যাস। তাই এ কিন্তু আর নতুন করে ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না। আর অ্যালুমিনিয়াম যেহেতু এর 3খানা ইলেকট্রন রয়েছে, তাই এর ইলেকট্রন গ্রহণ করা অপেক্ষায় ইলেকট্রন ত্যাগ করা অনেক বেশি সহজ। সেই জন্য অ্যালুমিনিয়াম কিন্তু ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা বেশি। তাই সমস্ত মৌলগুলো যদি বিশ্লেষণ করি, তাহলে ফাইনাল উত্তর এটাই আসে যে ক্লোরিনের কিন্তু ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা সবচাইতে বেশি। দেখো 13 নম্বর প্রশ্নটা একটু সংশোধন করতে হয়েছে। 13 নম্বর প্রশ্নটা বলছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র ড্যাশ এবং সময়ের মধ্যে সম্পর্ক স্থাপন করে। অপশন এ বলছে বেগ, অপশন বি বলছে ত্বরণ, অপশন সি বলছে ভরবেগ, অপশন ডি বলছে অবস্থান। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র, এই গতিসূত্রে আমরা কি পেয়েছি যে এফ ইজিক্যাল টু, আমরা যেটা লিখতে পারি ভর ইনটু হচ্ছে কি না ত্বরণ, এটা আমরা লিখতে পারি। এবার ভর ইনটু ত্বরণ, ত্বরণকে আমরা যদি ভেঙে লিখি, তাহলে আমরা কি পাবো? বেগ বাই সময় পাবো। এবার এম ইনটু ভি, এম ইনটু ভি সেটাকে আমরা কি লিখতে পারি? এম ভি বাই টি। এম ভি মানে ভর ইনটু বেগ, তাকে আমরা কি বলতে পারি? ভরবেগ দিয়ে লিখতে পারি, ভরবেগ। তাহলে ভরবেগ বাই টি। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে সময়ের সঙ্গে কিসের আমরা সম্পর্ক পাই? যেহেতু আমাদের এখানে অপশানে বল দিইনি, তাই আমরা সময়ের সঙ্গে আমরা ভরবেগের সম্পর্কটা পেয়ে থাকি। তাহলে সময়ের সঙ্গে অ্যাকচুয়ালি এখানে আমরা যে সম্পর্ক পাই, সেটা হচ্ছে সময়ের সঙ্গে আমরা বলের সম্পর্ক পাই এবং তার সঙ্গে আমরা ভরবেগের একটা সম্পর্ক পাই, সেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে।
যদি সমান বিভব ধারণ করা দুটি বস্তুর মধ্যে একটির পরিবাহী তারের মাধ্যমে সংযোগ স্থাপন করা হয় তাহলে কি ঘটবে? মানে দুটো চার্জ পার্টিকেল রয়েছে, এই দুটো চার্জ পার্টিকেল, এই যে দুটো চার্জ পার্টিকেল দুটোর মধ্যেই যদি কিউ পরিমাণ একেবারে সম আধান রয়েছে, কিউ পরিমাণ আধান যদি রাখে, দুটোর মধ্যেই বস্তুর মধ্যেই কিন্তু পরিবাহী তারের মধ্যে যুক্ত করছি, এবং যদি সমান বিভব ধারণ করে থাকে, মানে বিভব পার্থক্য এদের মধ্যে কিচ্ছু নেই, ভি ইজ ইকাল টু হচ্ছে 0, অর্থাৎ এদের মধ্যে বিভব পার্থক্য কিন্তু 0, অর্থাৎ এদের মধ্যে কোনো বিভব পার্থক্য নেই, চার্জও সমান। তার ফলে কি হচ্ছে, এদের মধ্যে যদি তার দিয়ে আমরা সংযোগ করে দিই তাহলে পারে কি হবে? তাহলে কি হবে? যদি বিভব পার্থক্য না থাকে তাহলে কি হবে? বিদ্যুৎ প্রবাহ হবে না। তাহলে অপশন এ হবে, বিদ্যুৎ প্রবাহ হবে না। বিদ্যুৎ প্রবাহ কি জন্য হয়? যখন দুটো বস্তুর মধ্যে বিভব পার্থক্য সৃষ্টি হয় তখন কিন্তু তার মধ্যে একটার মধ্যে পজিটিভ ভোল্টেজ রয়েছে, একটা প্রান্তের মধ্যে নেগেটিভ ভোল্টেজ রয়েছে। তখন কি হবে, ওই পজিটিভ ভোল্টেজ আর নেগেটিভ ভোল্টেজকে ব্যালেন্স করার জন্য ওদের মধ্যে ইলেকট্রন ফ্লো হবে, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হবে। সেই জন্যে যদি বিভব পার্থক্যটা না থাকে আর বিভব পার্থক্য যদি সমান হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে? তাদের মধ্যে বিদ্যুৎ প্রবাহ হবে না। এক্ষেত্রে উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। নিচের কোন শ্রেণী উৎপন্ন করে নগ্ন বীজ? নগ্ন বীজ উৎপন্ন করে কোন শ্রেণীর উদ্ভিদ? নগ্ন বীজকে আমরা যদি বলি তাহলে সেটা কি হয়? সেটা হচ্ছে ব্যক্তবীজী। ব্যক্তবীজী, ব্যক্তবীজী বা নগ্ন বীজ উৎপন্ন করে কারা? অপশন এ বলছে ব্রায়োফাইটা, অপশন বি বলছে অ্যাঞ্জিওস্পার্ম, অপশন সি বলছে থ্যালোফাইট, অপশন ডি বলছে জিমনোস্পার্ম। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, জিমনোস্পার্ম। এই জিমনোস্পার্ম যারা রয়েছে তারা হচ্ছে নগ্নবীজী বা ব্যক্তবীজী উদ্ভিদ। এখানে মনে রাখবে যে অ্যাঞ্জিওস্পার্ম যারা, তারাকে বলা হয় গুপ্তবীজী উদ্ভিদ, গুপ্তবীজী বলা হয় এই অ্যাঞ্জিওস্পার্মদের। আরো একটা জিনিস মনে রাখবে যে ব্রায়োফাইটা, এদেরকে বলা হয় উভচর উদ্ভিদ, সেটা বলা হয় বায়োফাইটাকে। আধুনিক পর্যায় সারণীর কতগুলি শ্রেণী ও পর্যায় উপস্থিত? তাহলে আধুনিক পর্যায় সারণীতে আমরা কতগুলি পর্যায় ও শ্রেণী দেখতে পাবো? অপশন এ বলছে 17-7, অপশন বি বলছে 18-9, অপশন সি বলছে 18-7, অপশন ডি বলছে 9-7। তাহলে তোমাদের সামনে আধুনিক পর্যায় সারণী নিয়ে চলে এসেছি, এখানে থেকে তোমরা দেখে নাও। যদি আমরা গুনি তাহলে পর্যায় দেখো, আমরা গ্রুপ গুনছি আগে। গ্রুপ দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 and 18। তাহলে 18 খানা গ্রুপ পাচ্ছি। 18 খানা গ্রুপ দুটো অপশানে রয়েছে। এবার দেখি পর্যায় কটা রয়েছে, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। তাহলে আমাদের অপশন সি 18-7 এটা হচ্ছে সঠিক অ্যান্সার। অর্থাৎ আধুনিক পর্যায় সারণীতে 18 খানা পর্যায়, আধুনিক পর্যায় সারণীতে 18 খানা শ্রেণী এবং 7 খানা পর্যায় আমরা লক্ষ্য করি। নিম্নের কোনটির ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি? এখানে দেওয়া হয়েছে আয়োডিন, ফ্লোরিন, ক্লোরিন এবং ব্রোমিন, এদের মধ্যে কোনটির ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি? এখানে জেনে রাখো ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি কাকে বলে? যে কোনো একটা মৌল রয়েছে, তার সর্ববহিস্থ কক্ষে বাইরে থেকে একটা ইলেকট্রনকে প্রবেশ করানোর যে ক্ষমতা, সেটাকেই বলা হয় ইলেকট্রন আসক্তি। অর্থাৎ কোনো একটা মৌলের বাইরের কোনো মৌল থেকে একটা ইলেকট্রন গ্রহণ করার যে প্রবণতা, সেটাকেই আমরা বলি ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। তাহলে আমরা পড়ে থাকবো বা তোমরা জেনে থাকবে যে কোনো পর্যায় বরাবর যদি বাঁ দিক থেকে আমরা ডান দিকে যাই তাহলে পারে কি হয়? ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। আবার কোনো গ্রুপের যদি আমরা নিচে থেকে ওপর দিকে যাই তাহলে পারে কি হয়? ইলেকট্রন আসক্তি কিন্তু বৃদ্ধি পায়। বা আমরা বলতে পারি কোনো গ্রুপের যদি ওপর থেকে নিচের দিকে যায় ইলেকট্রন আসক্তির মান হ্রাস পায়। এর পেছনে মেনলি যে কারণ থাকে সেটা হচ্ছে যত নিচের দিকে যায় তত কি হয়? একটা করে নতুন সেল অ্যাড হয়।
যত সেল অ্যাড হতে থাকে তত বহিস্থ কক্ষের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল কমে যায়, সেই কারণে একটা ইলেকট্রনকে সে গ্রহণ করতে চাইবে না। আর যত আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাব তত কি হচ্ছে, একই কোলে কক্ষের মধ্যে নতুন করে ইলেকট্রন প্রবেশ করছে, যার ফলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল আরো বৃদ্ধি পাচ্ছে এবং ব্যাসার্ধ হ্রাস পাচ্ছে। এই কারণের জন্য নতুন একটা ইলেকট্রন গ্রহণ করা অনেক বেশি সহজতর হয়। তাহলে এখানে তোমরা বলবে যে ইলেকট্রন আসক্তির মান তাহলে কার বেশি? তোমরা সকলে বলবে যে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি হবে, তার কারণ এরা প্রত্যেকে গ্রুপ 17 এলিমেন্ট রয়েছে, আর গ্রুপ 17 এলিমেন্টের মধ্যে সব থেকে ওপরে অবস্থান করছে ফ্লোরিন, তাই ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হওয়া উচিত। কিন্তু সঠিক উত্তর কিন্তু ফ্লোরিন নয়, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ক্লোরিন। তার কারণটা হচ্ছে ফ্লোরিনের যদি আমরা দেখি ইলেকট্রন বিন্যাস, তাহলে ফ্লোরিনের হচ্ছে দুটো সেল পাবো, আর ক্লোরিনের যদি ইলেকট্রন বিন্যাস দেখি সেখানে আমরা তিনটে সেল পাবো। এবার যেহেতু ক্লোরিনের থার্ড সেল এলিমেন্ট অর্থাৎ তৃতীয় একটা কক্ষপথ রয়েছে, তাই দ্বিতীয় কক্ষপথের তুলনায় তৃতীয় কক্ষপথের আকার যেহেতু বড়, তাই এখানে কি হবে, একটা নতুন ইলেকট্রন প্রবেশ করলে পারে ইলেকট্রনগুলোর মধ্যে বিকর্ষণ বলের উদ্ভব হবে না। এইবার যদি ফ্লোরিনের মধ্যে আমরা ইলেকট্রন নতুন প্রবেশ করাই তাহলে কি হবে, এখানে যেহেতু আগে থেকেই ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনগুলোর সঙ্গে নতুন ইলেকট্রনের একটা বিকর্ষণ বল সৃষ্টি হবে। মনে করো এখানে তোমরা এইভাবে ভাবতে পারো বিষয়টা, যে একটা মিনি বাসের মধ্যে আর একটা হচ্ছে বড় বাস, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা বোঝো। যদি একটা মিনি বাস হয় ভর্তি রয়েছে, তার মধ্যে যদি একটা মিনি বাসের মধ্যে 50 জন লোক রয়েছে, তার মধ্যে যদি আমি আরো একজন লোককে তুলতে হয় তাহলে পারে কি হবে, সেই মানুষটা ওঠার পর সেই মিনি বাসটা ভর্তি হয়ে যাবে এবং সেই ভর্তি বাসের মধ্যে আরেকজন যখন মানুষ ঢুকবে তখন কি হবে, তাদের মধ্যে একটা ধাক্কাধাক্কির সৃষ্টি হবে। তার ফলে কি হবে, সে ইলেকট্রন মানে মিনি বাসটা তখন কি করবে, যে ওই মানুষটাকে নিতে চাইবে না। কিন্তু যদি একটা বড় বাস হয় তার মধ্যে যদি 50 জন লোকও থাকে, তারপরেও যদি একজন মানুষ আসে তাকে কিন্তু হামেশাই সে বাসে তুলতে পারবে, কারোর সঙ্গে কোনো ঝগড়াঝাটি অশান্তি ঝামেলার সৃষ্টি হবে না, কারণ তার জায়গা রয়েছে। তেমনি এখানে যখন ক্লোরিনে যাচ্ছি, ক্লোরিনের যেহেতু আকার বড়, সেই জন্য ওই ক্লোরিনের মধ্যে যখন ইলেকট্রন প্রবেশ করে তাকে রাখার মতন জায়গা রয়েছে। কিন্তু ক্লোরিনে যদি ইলেকট্রন প্রবেশ করে, যেহেতু জায়গা কম, সেখানে আরেকটা অতিরিক্ত ইলেকট্রন ঢুকলে ওখানে থাকা অন্য ইলেকট্রনগুলোর সঙ্গে তার একটা বিকর্ষণ বলের সৃষ্টি হবে। এই কারণের জন্য ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান কিন্তু ক্লোরিনের থেকে কম হয়। আশা করছি তোমরা বুঝতে পারলে। একটি অর্ধপরিবাহীর উদাহরণ, তাহলে অর্ধপরিবাহীর উদাহরণ কি হবে, এখানে যেগুলো দিয়েছে এর মধ্যে অর্ধপরিবাহীর উদাহরণ হয়ে যাবে অপশন ডি জার্মেনিয়াম, সেটা হচ্ছে একটা অর্ধপরিবাহী। এছাড়া যেগুলো আছে সেগুলো কিন্তু অর্ধপরিবাহী নয়। যে মৌলটির পারমাণবিক সংখ্যা 16 সেটি পর্যায় সারণীর কোন শ্রেণীতে থাকবে? তাহলে যে মৌলটির পারমাণবিক সংখ্যা 16 সেটি পর্যায় সারণীর কোন শ্রেণীতে থাকবে? তাহলে 16 যদি পারমাণবিক সংখ্যা হয়, এর ইলেকট্রন বিন্যাস কি হবে, 1s2 2s2 2p6। তাহলে এখানে কটা হলো, এখানে হয়ে গেল 10টা ইলেকট্রন। তারপর হচ্ছে 3s2 12টা, 3p কত হবে, 12টা হয়ে গেলে পারে 16টা মানে 4টে। এবার এখান থেকে তোমরা বলো যে এটা কত নম্বর শ্রেণীতে থাকবে। আগে বলো কত নম্বর পর্যায়ে থাকবে। এরা পর্যায়ে থাকবে সেটা হচ্ছে তৃতীয় পর্যায়ে থাকবে, কারণ তৃতীয় পর্যায়ে তোমরা দেখতে পাচ্ছ যেহেতু 3p মানে 3 সেল থার্ড সেল চলে এসেছে, 3s 3p চলে এসেছে, তাই জন্য এই যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা যেটাকে বলা হচ্ছে 3s 3p, এটা তো মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এই মুখ্য কোয়ান্টাম সংখ্যা দ্বারা কিন্তু আমরা তার পর্যায় নির্ণয় করি। তাহলে এটা হচ্ছে তৃতীয় পর্যায়ে অবস্থান করবে। এবার কোন গ্রুপে অবস্থান করবে সেটা নির্ণয় করব আমরা কিভাবে। তাহলে সেটা নির্ণয় করার জন্য আমাদের সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন রয়েছে, আমরা সর্ববহিস্থ কক্ষে দেখতে পাচ্ছি। তো আমরা এখানে দেখছি সর্ববহিস্থ যেটা রয়েছে তার মানে 3pর মধ্যে কটা ইলেকট্রন রয়েছে, 4খানা ইলেকট্রন রয়েছে 3pর মধ্যে। তাহলে 3pর মধ্যে যদি 4টি ইলেকট্রন থাকে, এর জন্য আমরা যে ফর্মুলা ইউজ করব, p অরবিটালে ইলেকট্রন থাকলে তার জন্য যে ফর্মুলা হবে সেটা হচ্ছে 12 প্লাস p অরবিটালে থাকা ইলেকট্রনের সংখ্যা। তাহলে 12 প্লাস p অরবিটালে কটা রয়েছে, 4টে,
তাহলে সেখান থেকে আমরা পাবো 16, অর্থাৎ যেটার 16খানা ইলেকট্রন পারমাণবিক সংখ্যা 16 সেটা অবস্থান করবে 16 নম্বর গ্রুপে। এটা হয়ে যাবে অপশন সি 16। তাহলে তোমরা এখানে এই সূত্র এইটাই মনে রাখবে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস লিখলে পারে সেখানে যেটা মুখ্য কোয়ান্টাম সংখ্যা হয় সেটা হচ্ছে তার পর্যায়ের নির্ধারণ করে, অর্থাৎ বা যে সেল হচ্ছে, যদি আমরা বলি কে এল এম, যদি বলি এখানে যদি এইটার 16টা যদি সাজাই তাহলে এম সেল পাবো। সেই এম সেলের যে ইলেকট্রন সেটা কিন্তু 3 নম্বর গ্রুপে অবস্থান করবে, কারণ এটাকে যদি লিখতাম তাহলে 2 লিখতাম, 8 লিখতাম, 6 লিখতাম, তাহলে 6 মানে কি সে হচ্ছে 3 নম্বর পর্যায়ে অবস্থান করছে, কারণ এখানে থার্ড সেল, অর্থাৎ 3 নম্বর পর্যায়ে থাকবে। এবার কটা ইলেকট্রন থাকবে সেটা মানে কত নম্বর গ্রুপে থাকবে সেটা বিশ্লেষণ করতে গেলে পারে আমরা দেখতে হবে, এইভাবে লিখতে হবে 1s 2s এই ফরম্যাটে ইলেকট্রন বিন্যাস লিখতে হবে, এবং সেখান থেকে আমরা বলতে পারবো শেষে যেহেতু 4টে রয়েছে পি অরবিটালে, পি অরবিটালে 4টে থাকলে তার জন্য ফর্মুলা হচ্ছে 12 প্লাস পি অরবিটালে থাকা ইলেকট্রন সংখ্যা, দ্যাট মিনস সেখান থেকে আমরা পেয়ে যাব 16। যে বিন্দুতে সকল রশ্মি মিলিত হয় তাকে কি বলে? কোনো একটা লেন্সের যে বিন্দুতে সকল রশ্মিগুলো মিলিত হচ্ছে সেই বিন্দুটাকে আমরা কি বলবো? মনে করো এটা একটা লেন্স, এই লেন্সের মধ্যে এই আলোক রশ্মিগুলো আসছে, এসে এখান থেকে প্রতিসরণের পর এটা এদিক দিয়ে বেরোচ্ছে, এটা এইভাবে বেরোচ্ছে, তাই এই যে একটা বিন্দু যেখানে এই রশ্মিগুলো মিলিত হচ্ছে এই বিন্দুটাকে আমরা কি বলবো? এই বিন্দুটাকে বলা হয় ফোকাস বিন্দু। তাহলে অপশন কি হয়ে যাবে এক্ষেত্রে? অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, সেটা হচ্ছে ফোকাস বিন্দু। আজকের ক্লাসে এই 20টা কোশ্চেনই ছিল। আশা করছি ক্লাসটা তোমাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে এবং ক্লাসটা যদি এফেক্টিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করবে, আর যদি কোনো ডাউট তৈরি হয় বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যারা নতুন ক্লাস করছো তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং এই ধরনের ক্লাস দেখতে থাকো। সবাইকে ধন্যবাদ।